ইঞ্জিনিয়াররা পিজার হেলানো টাওয়ারের নিচে তরল নাইট্রোজেন ইনজেক্ট করেছিল। উদ্দেশ্য ছিল টাওয়ারের নিচের মাটি ফ্রিজ করে ফেলা, যেন ড্রিল করে ভিত্তিকে শক্ত বেডরকের সাথে সংযুক্ত করা যায়। কিন্তু যেসব সংবেদনশীল খনন কাজে এই কৌশল সফল হয়েছে, পিজার টাওয়ারের ক্ষেত্রে তা মারাত্মকভাবে বিপরীত প্রতিক্রিয়া দেখায়। পিজার হেলানো টাওয়ারকে ঝুঁকে থাকা অবস্থায় কেন তৈরি করা হয়েছিল বন্ধুরা? ইতিহাসে এর আসল গল্পটা কি? আর ইঞ্জিনিয়ারিং দল এটিকে পুরোপুরি সোজা করতে চাওয়ার সত্ত্বেও তখন কেন তাদের মানা করা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর জানবো আমার আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোড। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। পিজার হেলানো টাওয়ারের ঝুঁকে পড়ার গল্প জানতে হলে আমাদের আর্নো নদীকে দেখতে হবে, যা আজও এই টাওয়ার থেকে 1 কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, নদী যেখানে প্রবাহিত হয় সেখানে বালি জমার প্রবণতা দেখা যায়, কিন্তু প্রকৃতি এখানে একটি অদ্ভুত খেলা খেলেছিল, যা পরবর্তীতে সমস্ত সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। লক্ষ লক্ষ বছর আগের এই আর্নো নদী আজ যেখানে প্রবাহিত হচ্ছে সেখান দিয়ে প্রবাহিত হতো না। বিভিন্ন সময়ে এটি তার গতিপথ পরিবর্তন করত, আর যেদিক দিয়ে যেত কোথাও কাদা, আবার কোথাও বালি ফেলে রেখে যেত। 1173 সালে যখন এখানে একটি টাওয়ার নির্মাণের পরিকল্পনা করা হয়, তখন প্রাচীন প্রকৌশলীদের এই বিষয়ে বিন্দু মাত্র ধারণা ছিল না যে যেখানে তারা টাওয়ারটি নির্মাণ করতে যাচ্ছেন অতীতে সেখান দিয়ে আর্নো নদী প্রবাহিত হতো। ওপর থেকে একদম স্বাভাবিক মনে হলেও এই জমিটি আসলে নিচে বেশ নরম এবং জলাভূমির মতো কাদা মাটিতে ঢাকা ছিল। মূলত পিজাবাসীদের এখানে একটি বেল টাওয়ার তৈরির প্রয়োজন ছিল, কারণ সেখানে আগে থেকেই একটি সুবিশাল ও চমৎকার গির্জা বিদ্যমান ছিল। তখনকার দিনে নিয়ম ছিল গির্জার ঘণ্টা গির্জার ভেতরে নয়, বরং পাশে কোনো উঁচু টাওয়ারে স্থাপন করা হতো। তাই এই টাওয়ারটি, যাকে আমরা আজ লিনিং টাওয়ার অফ পিজা বলি, তা মূলত এই গির্জার বেল টাওয়ার ছিল, যাকে ইতালির ভাষায় বলা হয় ক্যাম্পানিলে। 1173 সালে যখন এর নির্মাণ কাজ শুরু হয়, তখন প্রাচীন ইঞ্জিনিয়াররা 3 মিটার গভীর একটি গর্ত খোঁড়েন এবং তাতে পাথর ফেলে একটি গোলাকার ভিত্তি তৈরি করে দেন। তাদের হিসেব অনুযায়ী 3 মিটারের ভিত্তি যথেষ্ট ছিল, কারণ মাটির নিচের সেই ভয়াবহ সত্যতা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল। ইঞ্জিনিয়াররা মার্বেল ও পাথর দিয়ে টাওয়ারের প্রথম ফ্লোর সফলভাবে নির্মাণ করেন। কিন্তু 1178 সালে যখন তারা 3rd ফ্লোরে পৌঁছালো, তখন মাটির নিচের নরম অংশটি তার আসল প্রভাব দেখাতে শুরু করে। আর্নো নদী রেখে যাওয়ার নরম মাটি 3 তলার অতিরিক্ত ওজনের কারণে একপাশে ডেবে যেতে শুরু করে এবং অসম্পূর্ণ টাওয়ারটি একদিকে ঝুঁকে পড়ে। ইঞ্জিনিয়াররা তখন ডিলেমায় ছিলেন, কেন এরকম হচ্ছে এবং কিভাবে এটি ঠিক করা যায়। ঠিক তখনই পিজার প্রতিবেশী রাজ্যগুলোর সাথে যুদ্ধ শুরু হয়ে যায় এবং টাওয়ারের কাজ স্থগিত করতে হয়। এই যুদ্ধের কারণে পরবর্তী 100 বছর পর্যন্ত টাওয়ারের নির্মাণ কাজ বন্ধ ছিল। তবে এর একটি ইতিবাচক দিকও ছিল। বন্ধুরা, টাওয়ারের এই ওজনের ফলে নিচের মাটি আরেকটু সেট হতে সময় পায়। যদি যুদ্ধ না হতো এবং টাওয়ারের নির্মাণ কাজের কারণে ওজন বাড়তে থাকতো, তবে হয়তো সেই 100 বছরের মধ্যেই এটি ধসে পড়ত। অবশেষে 1 শতাব্দী পর 1272 সালে নতুন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এর কাজ পুনরায় শুরু করেন। ততদিনে টাওয়ারটি দক্ষিণ দিকে অনেকটাই ঝুঁকে পড়েছিল, কিন্তু পুরনো ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের ভুল শুধরে টাওয়ারটি ভেঙে নতুন করে তৈরি করার পরিবর্তে তারা একটি অদ্ভুত কৌশল প্রয়োগ করলেন। তারা ভাবলেন, প্রথম 3 তলা তো আগেই ঝুঁকে গেছে, আমরা যদি 4র্থ তলাটি সোজা করে তৈরি করি তবে দেখতে এটি সোজা মনে হবে। তাই তারা যে দিকটি ঝুঁকে ছিল সেদিকে বড় পাথর এবং অপর পাশে ছোট পাথর বসানো শুরু করলেন। বন্ধুরা, এভাবেই তারা 7th ফ্লোর পর্যন্ত পৌঁছে যান। কিন্তু টাওয়ারের ওজন যত বাড়তে লাগলো, নিচের নরম মাটি তত বেশি ডেবে যেতে থাকলো। এর ফলে টাওয়ার সোজা হওয়ার পরিবর্তে কার্ভড হয়ে গেল। আজও যদি আপনারা টাওয়ারটির দিকে ভালো করে লক্ষ্য করেন, তবে দেখবেন এটি সম্পূর্ণ সোজা নয়, বরং কিছুটা বাঁকা।
সেভেন্থ ফ্লোর পর্যন্ত কাজ পৌঁছাতেই 1278 সালে আবারও যুদ্ধ শুরু হয় এবং আবারও কাজ বন্ধ করতে হয়। অবশেষে 1360 সালে অর্থাৎ ফাউন্ডেশন শুরু করার 200 বছর পর সবচেয়ে ওপরের ফ্লোর যেখানে ঘন্টা বসানোর কথা ছিল সেটি তৈরি করা হয়। এবারও ইঞ্জিনিয়াররা সেই একই কৌশল বজায় রাখলেন যাতে ঝুঁকে থাকা ভাবটি বা ঝুঁকে যাওয়ার কারণে ভবনটির যে ডিজাইন হয়েছে তা বজায় থাকে। শেষ তলায় এসেও তারা দক্ষিণ দিকের দেয়ালটি উত্তর দিকের দেয়ালের চেয়ে লম্বা রাখেন। এর সবচেয়ে বড় প্রমাণ হলো সবচেয়ে উঁচু ওপরের সেই ফ্লোর যেখানে বেল চেম্বার আছে, সেখানে পৌঁছানোর জন্য এক পাশে 4টি এবং অপর পাশে 6টি সিঁড়ি রয়েছে। এর অর্থ হলো আর্কিটেক্টরা জানতেন টাওয়ারটি বাঁকা হয়ে যাচ্ছে, তাই এটিকে সোজা দেখানোর জন্য তারা বেল চেম্বারটিকে সেন্টার অফ এক্সিসের কাছাকাছি আনার চেষ্টা করেছিলেন। কিন্তু এসব চেষ্টা সত্ত্বেও টাওয়ার ঝুঁকে যেতে থাকে। 1372 সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং পরবর্তী কয়েক শতাব্দী ধরে এর হেলানো ভাব ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। 1817 সালে প্রথমবার যখন এর হেলানো ভাব পরিমাপ করা হয় তখন তা ছিল 4.5 ডিগ্রি। 1800 সাল পর্যন্ত এর ভিত্তি পুরোপুরি মাটির নিচে ঢাকা ছিল, কিন্তু 1834 সালে একজন স্থপতি লিনিং টাওয়ারের চারপাশে মাটি খুঁড়ে একটি ক্যাটিনো অর্থাৎ উন্মুক্ত হাঁটার পথ তৈরি করেন। এটির উদ্দেশ্য ছিল মানুষ যেন ক্যাটিনোতে নেমে প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে পারে। কিন্তু এই খনন কাজের ফলে টাওয়ারের অ্যাঙ্গেল আরও 0.25 ডিগ্রি ঝুঁকে যায়। 1934 সালের কথা। সেই সময় ইটালিয়ান এক নায়ক বেনিতো মুসোলিনি পিজা টাওয়ারের এই ঝুঁকে থাকার বিষয়টি পছন্দ করতেন না, তাই তিনি এর উত্তর দিকের ফাউন্ডেশনে ছিদ্র করে সেখানে 90 টন ওজনের কংক্রিট পাম্প তৈরি করেন। তিনি ভেবেছিলেন এতে টাওয়ারের হেলে পড়া ভাব বন্ধ হবে, কিন্তু বাস্তবে উল্টোটি ঘটে। কংক্রিটের অতিরিক্ত ওজনে দক্ষিণ দিকের ফাউন্ডেশন আরো গভীরে ডেবে যায় এবং অ্যাঙ্গেল বেড়ে গিয়ে দাঁড়ায় 5 ডিগ্রিতে। পরবর্তী কয়েক বছর পর্যন্ত টাওয়ারটি আরো ঝুঁকে যেতে থাকে। বন্ধুরা, 1950 সালের দিকে এই লিনিং টাওয়ার অফ পিজা ইটালির একটি প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয়। মানুষ দূর দূরান্ত থেকে এই ঝুঁকে থাকা ইমারতটি দেখতে আসতে থাকে। সবাই এটিকে এক অলৌকিক ঘটনা বলে মনে করছিল, কিন্তু 1989 সালে এমন একটি ঘটনা ঘটে যা সবাইকে আতঙ্কিত করে তোলে। প্যাভিয়া শহরে অবস্থিত এমনই একটি পুরনো টাওয়ার হঠাৎ ধসে পড়ে, যার ফলে ইটালির সরকার শঙ্কিত হয়ে পড়ে। তার পরের বছরেই অর্থাৎ 1990 সালে দেখা যায় যে লিনিং টাওয়ার ঝুঁকে যেয়ে এর অ্যাঙ্গেল 5.5 ডিগ্রিতে পৌঁছে গেছে। তখনই প্রথমবারের মতো এটি জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে ঘণ্টাগুলো সরিয়ে ফেলা হয় যেন টাওয়ারের উপর বাড়তি কোনো চাপ না পড়ে। এটি এমন একটি সময় ছিল যখন লিনিং টাওয়ার যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারত। এবার উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হয়, যাদের উপর একটি দায়িত্ব অর্পণ করা হয় এই টাওয়ারকে ধসে পড়ার হাত থেকে রক্ষা করা। ইঞ্জিনিয়াররা প্রথমে টাওয়ারের গোড়ায় একটি কংক্রিটের রিং তৈরি করেন এবং এর উঁচু হয়ে থাকা উত্তর দিকে 600 টন ওজনের কাউন্টার ওয়েট বসিয়ে দেন। বন্ধুরা, এই প্রথমবার ওই ওজনের কারণে টাওয়ারটির হেলে পড়া শুধু বন্ধই হয়নি, বরং এর অ্যাঙ্গেল 0.01 ডিগ্রি কমেও আসে। কিন্তু এটি ছিল কেবল একটি সাময়িক সমাধান। প্রথমত, কাউন্টার ওয়েটগুলো দেখতে ভালো লাগছিল না, আর তা টাওয়ারের ঝুঁকে থাকার স্থায়ী কোনো সমাধানও নয়। 1995 সালে ইঞ্জিনিয়াররা একটি নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামেন। তাদের পরিকল্পনা ছিল মাটির 40 মিটার নিচে শক্ত বেড রক রয়েছে, যেখান থেকে স্টিলের কেবলের সহায়তা নিয়ে পিজা টাওয়ারের ফাউন্ডেশনের সাথে যুক্ত করা হবে। এই পদ্ধতি সফল হলে তা 600 টনের কাউন্টার ওয়েটের মতোই কাজ করবে। কিন্তু সমস্যা হলো পিজা টাওয়ারের নিচের মাটি ছিল জলাভূমির মতো, অর্থাৎ মাটিতে পানির পরিমাণ ছিল অনেক বেশি। বেডরক থেকে সাপোর্ট নেওয়ার জন্য যদি মাটি খোঁড়া হয় তবে পানি বাইরে বেরিয়ে আসবে এবং মাটি আরো ভেতরে ডেবে যাবে, যা টাওয়ারের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা লিকুইড নাইট্রোজেন ব্যবহারের সিদ্ধান্ত নেন। লিকুইড নাইট্রোজেন -200 ডিগ্রি সেলসিয়াস শীতল হয়। তারা পিজা টাওয়ারের চারপাশের মাটিতে তরল লিকুইড নাইট্রোজেন ইনজেক্ট করেন যেন পানি সহ মাটি জমাট বেঁধে শক্ত হয়ে যায় এবং তারা সহজেই ছিদ্র করে বেড রক পর্যন্ত পৌঁছাতে পারেন।
কিন্তু তরল নাইট্রোজেনের এই পদ্ধতি মারাত্মকভাবে ব্যাকফায়ার করে। মাটির নিচের পানি জমাট বাঁধার সাথে সাথেই তা প্রসারিত হতে শুরু করে, কারণ পানি বরফে পরিণত হলে তা আয়তনে বাড়ে। উত্তর দিক অর্থাৎ উঁচু দিকের নিচের মাটি যখন প্রসারিত হলো, তা দক্ষিণ দিকে আরও বেশি চাপ সৃষ্টি করলো এবং টাওয়ারটি সেই সময়েই আরও বেশি ঝুঁকে গেল। এটি দেখা মাত্রই ইঞ্জিনিয়াররা দ্রুত উত্তর দিকে আরও 300 টন বাড়তি ওজন রেখে দেন, যেন টাওয়ারের হেলে পড়ার মাত্রা কমানো যায়। এই পদ্ধতিটি আপাত দৃষ্টিতে সম্ভাবনাময় মনে হলেও দুর্ভাগ্যবশত পরবর্তীতে এই প্রসেস আর চেষ্টা করা হয়নি এবং দ্রুত সমস্ত তরল নাইট্রোজেন পাম্প করে বের করে আনা হয়। এ পর্যায়ে এসে টাওয়ারের অ্যাঙ্গেল অত্যন্ত বিপজ্জনক মাত্রায় পৌঁছে গিয়েছিল। গণনায় দেখা যায় আর মাত্র 7% ওজন বাড়লেই টাওয়ারটি ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে যাবে। এবার সব ইঞ্জিনিয়াররা আবারও একসাথে চিন্তা ভাবনা শুরু করলেন। বন্ধুরা, এরপর একটি দারুণ সমাধান বের হয়ে এলো, যা পিজা টাওয়ারের প্রাণ রক্ষা করে। বন্ধুরা, এই প্রসেসটিকেই বলা হয় আন্ডার এক্সক্যাভেশন, অর্থাৎ টাওয়ারের নিচে তির্যকভাবে অ্যাঙ্গেল তৈরি করে গাইড ড্রিল মাটির ভেতরে ঢুকিয়ে সেখান থেকে মাটি বের করে আনা। ফাঁকা গর্তগুলো যখন ভরাট বা ধসে পড়বে, তখন টাওয়ারটি নিজে থেকে সোজা হতে শুরু করবে। কিন্তু এই পদ্ধতিতে ড্রিলগুলো যদি সঠিক অ্যাঙ্গেলে না ঢোকানো যায়, তবে টাওয়ারটি ভুল দিকেও ঝুঁকতে পারে। ইঞ্জিনিয়াররা এই পদ্ধতিটি প্রয়োগ করার আগে অত্যন্ত সতর্ক ছিলেন, কারণ এটি ছিল শেষ পথ। সামান্য ভুলও মারাত্মক ঝুঁকির সৃষ্টি করতে পারত। তাই এটি পরীক্ষা করার জন্য তারা পিজা টাওয়ারের কাছেই 7 মিটার ব্যাসের একটি সিলিন্ডার আকৃতির মডেল তৈরি করেন এবং তার ওপর আন্ডার এক্সক্যাভেশনের পরীক্ষা চালান। শুরুতেই তাদের পরীক্ষা সফল না হলেও কয়েকবার চেষ্টার পর তারা সঠিক অ্যাঙ্গেল বের করতে সক্ষম হন। তবে পিজা টাওয়ারের এই অ্যাঙ্গেল প্রয়োগ করার আগে তারা কোনো ঝুঁকি নিতে চাননি। তাই পিজা টাওয়ারকে স্টিলের কেবল দিয়ে বেঁধে কাউন্টার ওয়েটের সাথে যুক্ত করা হয়। প্রথমে তারা মাত্র একটি এলাকায় ড্রিলিং করেন এবং ফাউন্ডেশনের নিচ থেকে মাত্র 1 মিটার এলাকার মাটি সরিয়ে নেন। ভাগ্যক্রমে এই কৌশলটি কাজ করা শুরু করে এবং পিজা টাওয়ার 0.1 ডিগ্রি সঠিক দিকে হেলে সোজা হয়। বন্ধুরা, প্রথম সাফল্য পাওয়ার পর তারা 41টি গাইড ড্রিল ব্যবহার করেন এবং ফাউন্ডেশনের নিচ থেকে 2 মিটার এলাকার মাটি অপসারণ করেন। এখন টাওয়ারটি ধীরে ধীরে সঠিক অ্যাঙ্গেলে সোজা হতে থাকে। ইঞ্জিনিয়াররা চাইলে পিজা টাওয়ারকে একদম সোজা করেও ফেলতে পারতেন, কিন্তু কর্তৃপক্ষের মতে যদি এটি পুরোপুরি সোজা হয়ে যায়, তবে পর্যটকরা আর এটি দেখতে আসবে না। যে কোণটি আগে বিপজ্জনকভাবে 5.5 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, ইঞ্জিনিয়ার দল সেটিকে 3.97 ডিগ্রিতে এনে দাঁড় করিয়ে দেয়। 1990 সালে পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া পিজা টাওয়ার অবশেষে 10 বছর পর 15 ডিসেম্বর 2001 সালে পুনরায় খুলে দেয়া হয়। তবে একটি শেষ ঝুঁকি ছিল। টাওয়ারের উত্তর দিকে মাটির নিচে পানির পরিমাণ বেশি পাওয়া গিয়েছিল, যা ভবিষ্যতে আবারও সমস্যা সৃষ্টি করতে পারত। এর জন্য উত্তর দিকে 3টি কুয়ো খোঁড়া হয়। মাটির নিচের অতিরিক্ত পানি এই কুয়োগুলোতে জমা হয়ে যায়, ফলে মাটির নিচের উভয় পাশেই পানির পরিমাণ সমানভাবে বজায় থাকে। বন্ধুরা, আজ পিজার হেলানো টাওয়ারের বেসমেন্টে একটি কংক্রিটের রিং রয়েছে, যা ভিত্তির সাথে যুক্ত। নিচের মাটিতে পানির ভারসাম্য বজায় রয়েছে, যা ভিত্তিকে আরো গভীরে ডেবে যাওয়া থেকে রক্ষা করে। এই ছিল আমাদের আজকের এপিসোড। কেমন লাগলো আজকের এই এপিসোড জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরো তথ্য ভিত্তিক এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো ইন্টারেস্টিং পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এগিয়ে থাকুন।